সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সালাম মাহমুদ। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় এবং বিশেষ করে ইন্টারন্যাশনালি যিনি অত্যন্ত সুপরিচিত তেমনই একজন ব্যক্তিত্ব, ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট এবং ট্রেনার মেহজাবিন সাবা। মেহজাবিন সাবা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্য নাইস ইন্ট্রোডাকশন। জি, ধন্যবাদ। তো আমরা প্রথমেই আপনার যে পেশা, যে ইন্টারন্যাশনালি আপনি কাজ করছেন মেকআপ আর্টিস্ট হিসাবে এবং ট্রেনার হিসাবে, তো আপনার শুরুটা কেমন ছিল বা কিভাবে এই জায়গায় শুরুটা করেছিলেন? শুরুটা অবশ্যই সহজ ছিল না, আর আমার শুরুর দিকেও কখনো আমি ভাবিনি যে আমি একজন ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট হয়ে যাব। আমার শুরুটা হয়েছিল একটা মার্কেটিং সেক্টর থেকে। তখন যখন আমি যেভাবে আমাদের কাজের প্রফেশন চেঞ্জ হয়, চেঞ্জিংয়ের মাধ্যমে আমি যখন এসে ইংলটে আমি একটা সুযোগ করতে পারি বিউটি এই মেকআপ আর্টিস্ট হিসেবে। তো তখন আমার শুরুটাই কিন্তু একটা ইন্টারন্যাশনাল বেস দিয়ে। ইংলট হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। তখন আমাদের ট্রেন আপটাই শুরু হয় ইন্টারন্যাশনাল সেক্টর থেকে। তখন মাইন্ডসেট এমন হয়ে যায় যে আমি তখন নিজের একটা প্রতিভা বলেন অথবা ই বলেন, আর্ট বলেন, তখন আমি এটা খুঁজে বের করি যে ওকে, আমি এটাতে ভালো কিছু করতে পারবো। তখন আমি এই জিনিসটা নিয়ে আরও বেশি স্টাডি করা শুরু করি। তখন মাত্র 1 ইয়ার আমি ওটার জব করার পরে আমি সরাসরি ইন্ডিয়া থেকে নিজেকে আরও বেশি ভালোভাবে ট্রেন প্রাপ্ত করে তারপরে নিজেকে এই লাইনে সম্পূর্ণভাবে নিয়ে চলে আসি। তো বর্তমানে আপনি মানে কোন মাধ্যমে বা কিভাবে কাজ করছেন? এটা টোটালি আমার নিজস্ব বিজনেস। আমি যখন ট্রেনিং নিতে যাই ওখানে ভালোভাবে এটার উপর একটা ডিপ্লোমা, মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইলের উপরে ডিপ্লোমা করে আমি যখন বাংলাদেশ আসি, তখন আমার মাইন্ডসেট ছিল আমি কখনো জব করব না, আমি আর কখনোই জব করব না, আমি একটা বিজনেস রান করব। এই সেক্টরে আমি বিজনেস রান করব অ্যান্ড আই উইল বি দ্য ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট অ্যান্ড ট্রেনার। আমি নিজে যেভাবে শিখেছি বাকি সবাইকে আমি ওভাবেই শিখাবো। সো ওভাবে করেই নিজস্ব এই বিজনেসটা আমার রান করা। তো বাংলাদেশে নিজস্বভাবে এটা করছি। তো বাংলাদেশে আপনি কি ধরনের ইভেন্টে কাজ করেছেন বা দেখার মতো বা মনে সন্তুষ্টির মতো কোনো ইভেন্টে আপনি কাজ করেছেন কিনা? আমি বলবো যে শুরু থেকে কখনোই আমার ইচ্ছা ছিল না যে আমি মিডিয়া রিলেটেড কাজ করব। আমার মাইন্ডসেট এটা ছিল যে আমি একটা প্রপার মেকআপ আর্টিস্ট হব, আমি শিখাবো, আমি শিখবো, আমি শিখাবো, এরকম একটা। বাট মিডিয়াতে কখনোই আমার ইচ্ছা ছিল না যে আমি মিডিয়াতে হাইলাইট হব বা কিছু। বাট এরকমও ইচ্ছা ছিল যে আমি যখনই কোনো কিছুতে যাব, ওটা দ্যাট শুড বি প্রেজেন্টেবল, যে আমি যেন একটা প্রেজেন্টেবল জায়গায় যেতে পারি যেখানে আমি নিজেও এটা দেখাতে পারবো যে না, আমি একটা সম্মানীয় জায়গায় আমি কাজ করছি। তো ওভাবে করে আমার ফার্স্ট, এটা বলবো সব মেকআপ আর্টিস্টের ক্ষেত্রে হয় না, আমার ফার্স্ট মিডিয়া এন্ট্রি ছিল মিস বাংলাদেশের সাথে, অ্যান্ড স্টিল আমি ওখানেই আছি। আমাদের অলরেডি 3rd টাইম কোলাবোরেশন চলছে। তো এই প্রোগ্রাম সম্পর্কে যদি একটু কাজের অভিজ্ঞতা আপনি বলেন। একদম সংক্ষেপে বলবো যে তারা টিভিতে যা, তার থেকে সামনে অনেক বেশি ডাউন টু আর্থ অ্যান্ড খুবই ভালো মন মানসিকতার এক একজন মানুষ। অ্যান্ড তাদের সাথে কাজ করার অনুভূতি অনেকই ভালো। আমি তো মেইন যে চরিত্রগুলো তাদের সাথেই কাজ করেছি, মিস বাংলাদেশ চেয়ারম্যান, মিস এশিয়া প্যাসিফিক, মিস আর্থ, আমি সরাসরি মেইন চরিত্রদের সাথে কাজ করেছি। সো দে আর গুড পারসন ইন রিয়েল লাইফ। তো যারা আমাদের মিস বাংলাদেশ কম্পিটিশনে আসে বা যেসব নারীরা এখানে আসে, তাদের কি ধরনের প্রস্তুতি বা তাদের কি ধরনের মানে যোগ্যতা প্রয়োজন বলে আপনি মনে করেন? অবশ্য আমি একটা মেকআপ আর্টিস্ট হিসেবে আমি তাদের যোগ্যতা তো করতে পারবো না, বাট একটা মেয়ের মাইন্ডসেট এটা হতে হবে যে প্রথমে খুঁজে বের করতে হবে যে আমি কোনটাতে ভালো, আর আমার মাইন্ডসেট অতটাই স্ট্রং হতে হবে যেন আমি একদম কনসিস্টেন্সি যেন বজায় রাখতে পারি, যেন আমি প্রতিনিয়ত সেম কাজটাই আরও বেটার করার চেষ্টা করব দিনের পর দিন আর কি। এটা যদি একটা মেয়ের মাইন্ডসেট থাকে, শি ক্যান বি সাকসেসফুল ইন হার লাইফ। তো আপনি তো আমাদের দেশেও একজন সফল আমরা বলতে পারি এবং ইন্টারন্যাশনালিও আপনি অনেক কাজ করেছেন। তো বিদেশের মাটিতে কাজের যে ধরনটা, তাদের সেই অভিজ্ঞতা সম্পর্কে যদি একটু বলেন। পুরাই আলাদা। বিদেশের মাটিতে একটা মেকআপ আর্টিস্টের অনেক যথেষ্ট সম্মান, আর তারা মানে সেলিব্রিটিরা নিজেই মেকআপ আর্টিস্টদেরকে যেভাবে ওয়েলকাম করে, এটা আমি মনে করি না আমাদের বাংলাদেশে এইভাবে একটা মেকআপ আর্টিস্টকে ওয়েলকাম করা হয় বা প্রেজেন্ট করা হয়, এটা এখনও আমি দেখিনি। বাট তারা খুবই ডাউন টু আর্থ, তারা খুবই মেকআপ আর্টিস্টের প্রতি একটা তাদের অন্য ধরনের একটা সম্মান কাজ করে, যে তারা জানে যে তাদের এই বিউটি ইনহ্যান্সের পিছনে মেকআপ আর্টিস্টরাই কিন্তু আছে, তাদের পরিশ্রমটাই বেশি।
সো তাদের ওখানে কম্পিটিশন বলেন, তারা মেকআপ আর্টিস্টদেরকে তারা সাপোর্ট করে। একটা কমিউনিটি তাদের আলাদা আছে যেখানে একজন আরেকজনকে সাহায্য করে, বা হচ্ছে কাজটাকে আরো ডেভেলপ করে, তারা নিজের প্যাশনটাকে আরো ডেভেলপ করে, একসাথে তারা ট্রেনিং করে। এটা আমাদের বাংলাদেশে কিন্তু নেই। একটা মেকআপ আর্টিস্টকে প্রপার ভাবে হচ্ছে সাপোর্ট করা বা ই করা, এটা আমি এখনো এখানে দেখিনি, বাট বিদেশের মাটিতে এটা পুরাই আলাদা। ওখানে মডেলও যদি বলেন, মডেলরাও মেকআপ আর্টিস্টদের সাথে খুবই কোঅপারেটিভ এটাই। তো আমাদের দেশের মেয়েরা যদি প্রফেশনালি আপনার নতুন নতুন যেসব পেশা আমরা দেখতে পাচ্ছি জি। যে আপনারা যে জায়গাগুলোতে ক্যারিয়ার তৈরি করছেন জি। এবং পড়াশোনার পাশাপাশি তারা কিভাবে আসলে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে বা ক্যারিয়ারটা তৈরি করতে পারে, সেজন্য আপনার কি পরামর্শ? আমি এটাই বলবো যে এক্সকিউজ দিলে তো আমরা অনেক এক্সকিউজই দিতে পারি, বাট ভাইয়া আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে আমাদেরকে শিক্ষিত হতে হবে, আমাদেরকে স্বশিক্ষিত হতে হবে, আমাদেরকে কাজের দিক থেকেও এগিয়ে যেতে হবে। বিকজ এখন ওয়ার্ল্ড ইটস টু মাচ আপডেটেড, পিছিয়ে থাকা যাবে না। আপনার যদি কোনো প্যাশন থেকে থাকে, তাহলে আমি বলবো যে প্যাশনটাকে কাজে লাগান, অ্যান্ড নিজের মধ্যে আপনার কি প্রতিভা আছে ওটা বের করেন, ওইটা নিয়ে কাজ করেন, অ্যান্ড বি কনসিস্টেন্ট, দেন ইউ ক্যান বি সাকসেসফুল ইন ইউর লাইফ। তো আমাদের দেশে যে সংস্কৃতির মাইন্ডসেট স্ট্রং থাকতে হবে, জি, এটাই জি। হচ্ছে কথা। তো আমাদের দেশের যে সংস্কৃতি বা আমরা দেখি ধারাবাহিকভাবে একসময় যাত্রা আমাদের ছিল, জারি গান ছিল, তারপরে আপনার বায়োস্কোপ ছিল, নানান রকমের ধারাবাহিকভাবে একসময় জি। চলচ্চিত্রও ব্যাপকভাবে ছিল আমাদের, কিন্তু জি, সেই জি, জি। চলচ্চিত্র এখন নেই। কিন্তু এখন আমাদের টিভি মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক ধরনের অনেক আসলে কাজ এবং পেশা বেরিয়ে এসেছে। জি, তো জি। এই সময় এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের তরুণীদের কি করণীয় বলে আপনি মনে করেন? চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নেগেটিভ কথা ইগনোর করতে হবে, নেগেটিভিটি ইগনোর করতে হবে। মানুষ কথা বলবেই, আমরা মানুষ। সায়েন্টিফিক্যালি বলে যে 6 থেকে 7 সেকেন্ডের মধ্যে আমরা একজনকে জাজ করি, ঠিক আছে, তার বাহ্যিক লুক দেখে। তো হচ্ছে জাজমেন্ট আসবেই, আপনার বাধাও আসবে, আপনার নেগেটিভ কথাবার্তাও আসবে। এগুলো সবকিছু এড়িয়ে আপনি যদি চলতে পারেন, তাহলে হচ্ছে আপনি ভালো কিছু করতে পারবেন। আর সবসময় একটা কথা মাথায় রাখবেন যে যখন সাকসেস আসবে, সাকসেস ইজ নট কমফোর্টেবল। সাকসেস আসার আগে আপনার লাইফে অনেক বেশি ঝড় তুফান আসবে। ঝড় তুফানে আপনি যদি থেমে যান, তাহলে আপনার লাইফ ওখানেই থেমে যাবে। আর যদি এই ঝড় তুফান আপনি মোকাবেলা করে এগিয়ে যেতে পারেন, তাহলে আমি বলবো যে আপনি কিছু তো করতে আপনি পারবেন। নিজে যখন একজন সফল মেকআপ আর্টিস্ট এবং ইন্টারন্যাশনালিও আপনি কাজ করেছেন, জি, তো জি। আমাদের দেশের আগামী সম্ভাবনা, আগামীর তরুণীদের জন্য আপনার কি পরিকল্পনা রয়েছে যে তাদেরকে ক্যারিয়ার তৈরি করে দেওয়ার জন্য বা তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য? তাদের আমার হচ্ছে শুরু থেকে একটাই মোটিভ যে আমি মানে মনে মনে ভাই আমার গোল এটা, কোনো মেয়ে যেন নিজেকে দুর্বল না মনে করে। আমাদের প্রত্যেকের মাঝে স্পেশাল কিছু আছে। আমি আপনার মাঝে এরকম কিছু আছে যেটা আমি শিখতে পারবো, এটা আমার লাইফে গিয়ে একটা কাজে লাগবে। হয়তো বা আমার মধ্যে এরকম কিছু আছে যেটা আপনারও হচ্ছে শিক্ষণীয় হবে, আপনি আরেকজনকে পরে আগামীতে শিখাতে পারবেন। সো শিখার চাহিদা থাকতে হবে, অনেক বেশি শিখার চাহিদা থাকতে হবে, তাহলে আপনি নতুন নতুন কিছু জানতে পারবেন। একটা ট্রেনিং নিয়ে একটা কাজ শিখে বসে থাকলে হবে না। শিক্ষার যত বেশি চাহিদা থাকবে, তত বেশি আপনার জ্ঞান বাড়বে, নলেজ বাড়বে। যত নলেজ বাড়বে, তত আপনি হচ্ছে দেখা যাচ্ছে আপনার কাজে আপনি সেরা হয়ে যাবেন। বাট শিখার চাহিদা থাকতে হবে, খিদা থাকতে হবে, এটাই তো হচ্ছে আমাদের কথা। সংস্কৃতিতে আপনার যে অবদান আমরা দেখছি, তো আসলে মেইন যে জায়গাটা, যেমন অভিনয়, চলচ্চিত্রে, নাটকে, এইসব জায়গা থেকে আপনার আসলে কি ধরনের প্রস্তাব আসে বা এই জায়গাটাতে আপনার কাজ করার ব্যাপারে কতটুকু আগ্রহ আছে? অফার রেসপেক্টফুলি অফার অনেক আসে, বাট আই রেসপেক্ট মাই কান্ট্রি। আমি ভালো লাগে মিডিয়াগুলো দেখতে, খুব ভালো লাগে। বাট আমি পার্সোনালি আমি ইন্টারেস্টেড না অ্যাক্টিং ক্যারিয়ারে, বা হচ্ছে নিজেকে অ্যাক্ট্রেস হিসাবে দেখা বা মডেল হিসাবে দেখা। নো, আই অ্যাম দ্য মডেল অফ মাই ওন লাইফ, ওন বিজনেস। তো বাট আমি কোনো সেক্টরে মডেলিংয়ে আমি ইচ্ছুক না। বাট হ্যাঁ, যারা এটা ক্যারিয়ার হিসেবে নিতে চায়, গো ফর ইট, জাস্ট আপডেট ইউর সেলফ। লুকে কাজ করতে হবে, আউটলুক ডু ম্যাটার্স, ইউর প্রেজেন্টেবল লুক ডু ম্যাটার্স। তো নিজেকে ওইভাবে আগে বাড়াবেন। বাট হচ্ছে আমি ইচ্ছুক না, পার্সোনালি আমি ইচ্ছুক না। তো আমাদের দেশের যারা তরুণী তারা ক্যারিয়ার হুম, করতে হুম, চায় বা আপনি নিজেও বিজনেস করছেন, হুম, কি ধরনের আসলে সমস্যা এবং সংকটের মুখোমুখি হয়েছেন, যেগুলো মানে আমাদের যারা আসতে চায় বা ক্যারিয়ার করতে চায় তাদের জন্য কি সব সমস্যা আপনার কাছে মনে হয়েছে? আলহামদুলিল্লাহ, আমি এই পর্যন্ত কোনো নেগেটিভ বা হচ্ছে কোনো এরকম
ওইভাবে মেয়েরা যেটা ফেস করে আমি এই পর্যন্ত কোনো কিছু ফেস করিনি। মেবি আমার স্ট্রেট ফরওয়ার্ড কথা বলার কারণে আমাকে কেউ কোনো অন্যরকম প্রস্তাব দিতে পারেনি। বাট আমি মেয়েদেরকে, আমার স্টুডেন্টদেরকে যেটা আমি শিখাই যে তোমরা না বলা শিখো, না বলা শিখতে হবে। যখন না বলা শিখতে পারবা তখন দেখবা যে তোমার কাছে কেউ খারাপ কোনো প্রস্তাব দিতে পারবে না। আর মেয়েদের লাইফে খারাপ প্রস্তাবের অভাব নেই। আর হচ্ছে অনেকে মনে করে যে এই মেয়েটা সাকসেসফুল, মনে হয় তার পিছনে সে কোনো একটা ইসের ধাপের মাধ্যমে নেগেটিভ ভাবে তারা চিন্তা করে। বাট না, একটা মেয়ে, সেটার উদাহরণ হিসেবে আমাকে নিতে পারেন, একটা মেয়ে কোনো নেগেটিভ সাইড ছাড়াও উঠতে পারে। যেহেতু আমাদের বাংলাদেশে কিন্তু আপনি যত মানে নেগেটিভ কাজ করবেন তত বেশি ভাইরাল হবেন। তো এটা যদি আমি করতে পারতাম, আমি অনেক অনেক আগেই মেজারমেন্টস আমাকে আরো আগে চিনতে পারতেন। বাট না, আমি হচ্ছে খুবই সাবধানে অ্যান্ড খুবই স্ট্রেট ফরওয়ার্ড আমি আমার লাইফটাকে রেখেছি যে না মানে না, আমি এটা করব না মানে আমি এটা করব না, আমাকে কেউ অফার ওইভাবে করতে পারবে না। তো মেয়েদের লাইফে যদি এরকম কোনো অফার আসে বা এরকম কোনো, আমি দেখেন ভাইয়া, আমি অনেক ক্লায়েন্ট, যেহেতু আমি মেয়েদেরই একটা সেক্টরে কাজ করছি, তো আমার কাছে অনেক ক্লায়েন্ট আসে যে এক এক ধরনের সমস্যা নিয়ে আসে। আমি এরকমও পেয়েছি যে ডক্টর, ইঞ্জিনিয়ার, বাট স্টিল তারা ইনসিকিউর। তাদেরই পুরুষ মানুষ দিয়ে, তাদেরই ফ্যামিলি দিয়ে, তাদেরই ফিল্ড দিয়ে তারা ইনসিকিউর। আপু এরকম অ্যাপ্রোচ আসে, আপু এরকমটা হয়, আমার খুব তখন খারাপ লাগে। একজন ডক্টর হয়ে, একজন ভালো একটা প্রতিষ্ঠানে থেকেও তারা ইনসিকিউর ফিল করছে, কারণ তাদের সারাউন্ডিংসের জন্য তাদের মন মানসিকতা এখনো এভাবে স্ট্রং হয়নি। তা আমি চাই কোনো মেয়ের মন মানসিকতা যেন দুর্বল না থাক, তাদেরকে শিখতে হবে শক্ত থাকা, আর না বলাটা শিখতে হবে। আর জাস্ট নিজের মন মানসিকতাটা শক্ত করে ধরতে হবে যে আমি এটা করব মানে আমি এটাই করব, বাধা আসতে দেওয়া যাবে না। তো যারা আসলে এখানে কেরিয়ার করতে চায় সেখানে পুঁজির সংকট বা অর্থনৈতিক একটা মানে বিষয় থাকে, তো সেই জায়গাটা থেকে উত্তরণ কিভাবে করতে পারে মানে যারা তরুণী বা উদ্যোক্তা? ভাইয়া আমি শুরু করেছিলাম 2000 টাকা দিয়ে। তো সেই ক্ষেত্রে আজকালকার যদি আমি দেখতে যাই, সবার বাসায় একটা ম্যাকের ফাউন্ডেশন অথবা একটা নার্সার ফাউন্ডেশন অথবা যে কোনো ব্র্যান্ডের ফাউন্ডেশন আছে। সো বাহানা দিলে তো ভাইয়া অনেক বাহানাই দেওয়া যায়, বাট হচ্ছে ওই যে বললাম যে বাহানা না দিয়ে জাস্ট শুরু করে ফেলতে হবে। আর আরেকটা ভুল যেটা মেয়ে বলেন ছেলে বলেন সবাই করে, ওয়েট ফর দ্য রাইট টাইম। নো, ডোন্ট ওয়েট ফর দ্য রাইট টাইম, জাস্ট ক্রিয়েট ইউর ওন রাইট টাইম। যখন আপনি নিজের রাইট টাইম, একদম আপনি যখন শুরু করবেন ওইটাই আপনার রাইট টাইম, এটা যখন বুঝে যাবেন তাহলে হচ্ছে আর মানে কেউ থামাতে পারবে না। আর যেটা পুঁজির কথা যেটা আমি বলবো, আপনার যা আছে, আমাদের সেক্টরের কথা, মেকআপ আর্টিস্ট, হেয়ার আর্টিস্টের কথা যদি বলি, আমাদের ঘরে যেটা আছে আমরা ওইটা দিয়ে শুরু করতে পারবো। যখন আমরা ছোট ছোট ক্লায়েন্ট দিয়ে শুরু করব, যেমন আমার প্রথম ক্লায়েন্ট ছিল 5000 টাকার একটা ক্লায়েন্ট, আমার কাছে 2000 টাকার প্রোডাক্ট, আমি 5000 টাকার ক্লায়েন্ট দিয়ে আমি কাজ করেছি। ওই টাকা যখন আসছে ওইটা আমি হচ্ছে 80 ভাগ আমি আমার প্রোডাক্টের পিছনে খরচ করেছি, 20 ভাগ রেখে দিয়েছি। সেইভাবে যখন একটা মেনটেন করে চলবেন তখন দেখবেন আপনার কাছে কত লাখ টাকার প্রোডাক্ট জমে গেছে এটা আপনি নিজেও কাউন্ট করে পাবেন না। এটাই হচ্ছে জি, কথা। ধন্যবাদ। আমরা অনেক তথ্য জানলাম। তো আমাদের দেশে বর্তমান প্রেক্ষাপটে আসলে এখন যারা আগামীতে ভালো বিজনেস করতে চায় বা যারা পড়াশোনা শেষ করছে, এখন তো ডিজিটাল যুগ, বিশেষ করে আমরা জেন জির যুগ আছি, তো এই সময়টা আসলে এদের ব্যাপারে এরা কি ধরনের প্রস্তুতি নিবে বা কিভাবে তাদের শিডিউলটা মেনটেন তারা, করবে? আমি বলবো, অনেক ভালো কিছু করতে পারবে। এই জেনজি যে এটা, তাদের যেমন মাইন্ডসেট, তাদের যেমন প্র্যাকটিক্যাল দিক থেকে তারা অনেক বেশি। আমরা যেমন আমরা হচ্ছে মিলেনিয়ালস, তো আমরা হচ্ছে আমাদের টাইমে আমরা ভাবতাম যে এটা কি করব, বাট তারা কিন্তু ভাবে না, তারা করে ফেলে। দিস ইজ গুড, তারা ভালো কিছু করতে পারবে, বাট শুধু একটা পজিটিভ মাইন্ডসেটে তাদেরকে চলতে হবে। ভালো, এটা যদি তারা ভালোর ক্ষেত্রে কাজে লাগায় অনেক ভালো করতে পারবে। এরকমই যদি মাইন্ডসেটটা তাদের থাকে, ভালো কিছু করতে পারবে। জি, ধন্যবাদ। তো আগামীর আপনার স্বপ্ন কি, দেশ নিয়ে, আপনার পেশা নিয়ে? আমার পেশা তো ভাইয়া শুধু মেকআপ আর্টিস্টই না, আমি কিন্তু পাশাপাশি আমার আদার্স ছোটখাটো বিজনেসও আছে। তো আমি হচ্ছে সেই বিজনেসগুলো সম্পর্কে যদি একটু বলেন। আমার পাশাপাশি হচ্ছে আছে আমার নিজের ডিজাইনার কোট সেট কাপড়ের বিজনেস আছে, একটা পারফিউমের ছোট একটা বিজনেস আছে,
অ্যান্ড হচ্ছে আমি বলবো না যে আমি অনেক বড় কিছু, বাট যাই করছি আই এম দ্য বেস্ট, আই নো আই এম দ্য বেস্ট। যাই কাজ করছি ওইটার মধ্যে আমি আমার 100% দিচ্ছি। আর যখন আপনি আপনার কাজে 100 ভাগ দিবেন, আপনি নিশ্চিত 60 ভাগ সাকসেস তো নিয়েই আসবেন। তো এটা হচ্ছে কথা। জি। তো আগামীর স্বপ্ন পরিকল্পনা দেশ নিয়ে, আমার আপনার পেশা বা ক্যারিয়ার নিয়ে? দেশ নিয়ে বলবো আর মানে ওভারঅল আমার গোল হচ্ছে যখন মেহজাবিন সাবা নামটা আসবে তখন আমার ফুল ক্যারেক্টারটা সামনে চলে আসা উচিত, যে যখনই মেহজাবিন সাবার নামটা উঠবে যে সে মানে সবাই বুঝবে যে এটা হচ্ছে আমাদের সেই আপু যে আমাদেরকে সবাইকে হিল করতে হেল্প করে, সাপোর্ট করতেছে মেন্টালি। বিকজ আমি বলবো মেকআপ আর্টিস্টরা শুধু মেকআপ আর্টিস্ট না, দে আর দ্য হিলার্স। বিকজ আমাদের কাছে অনেক ধরনের মেয়ে আসে তাদের দুঃখ নিয়ে, তাদের যে কোনো নেগেটিভ কথা নিয়ে, আমাদের কাছ থেকে অনেকটা হিল হয়ে যায়। তো একটা মেকআপ আর্টিস্টের মাইন্ডসেট যদি স্ট্রং থাকে, সে যদি স্ট্রং ভাবে পজিটিভ ভাবে তার ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করতে পারে, এমন গুনে গুনে কত হাজার মেয়েদেরকে যে স্ট্রং করে দিতে পারবে, এটা আমরা হয়তো বা কি বলবো বা খাও ইমাজিনেশনেও ভাবতে পারবো না যেটা কি আসলে। এটাই। সো ভালো কিছু করতে পারবে, মাইন্ডসেট স্ট্রং থাকতে হবে। জি, জি। অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইফস্টাইল। পরবর্তী অনুষ্ঠানে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।